মিওসিস সেল ডিভিশন। প্রিভিয়াস ক্লাসে তোমরা দেখেছো মাইটোসিস বিভাজনে তোমরা দেখেছো চারটি ডিপ্লয়েড দেহ মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি ডিপ্লয়েড অপত্য কোষ সৃষ্টি করে, তাই একে মাইটোসিস বিভাজনকে আমরা সমবিভাজন বলেছিলাম। এখানে দেখতে পাচ্ছ ডিপ্লয়েড দেহ মাতৃকোষ বিভাজিত হয়ে দেখতে পাচ্ছ দুটো ডিপ্লয়েড অপত্য কোষ সৃষ্টি করছে, তাই আমরা মাইটোসিসকে বলেছিলাম সমবিভাজন। বাট আমরা আজকে দেখব মিওসিস। না, মিওসিস প্রক্রিয়ায় কী হয় দেখো না, মিওসিস প্রক্রিয়ায় ডিপ্লয়েড জনন মাতৃকোষ সেখানে যেমন দেহ মাতৃকোষ ছিল, এখানে প্রথমে মনে রাখতে হবে ডিফারেন্স যে জনন মাতৃকোষে ঘটে মিওসিস কোষ বিভাজন। না, জনন মাতৃকোষ প্রথমে দেখতে পাচ্ছ না দুটি হ্যাপ্লয়েড কোষ তৈরি করে, বিভাজিত হয়। প্রথমে বিভাজিত দুটি হ্যাপ্লয়েড কোষ তৈরি করে, আবার প্রত্যেকটা হ্যাপ্লয়েড সেল বিভাজিত হয়ে দেখতে পাচ্ছ আবার দুটো হ্যাপ্লয়েড তৈরি করছে। তাহলে দুটো ফেজে সম্পন্ন হচ্ছে দেখতে পাচ্ছ মিওসিস কোষ বিভাজন। না, মিওসিস কোষ বিভাজনে প্রথমে আমরা কী দেখলাম না, একটা ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে দুটো হ্যাপ্লয়েড তৈরি হচ্ছে, এটাকে মিওসিস 1 বলা হলো বা প্রথম মিওটিক ডিভিশন। আবার হ্যাপ্লয়েড থেকে দুটো করে হ্যাপ্লয়েড হচ্ছে, এটাকে দ্বিতীয় মিওটিক ডিভিশন বলা হলো। তাহলে ফাইনালি টোটাল মিওসিস প্রক্রিয়াটা দুটো ফেজে সম্পন্ন হচ্ছে, একটা হচ্ছে মিওসিস 1 আর মিওসিস 2। ফাইনাল প্রোডাক্ট আমরা চারটি অপত্য হ্যাপ্লয়েড সেল পাচ্ছি। তো প্রথমে যখন মিওটিক 1 বা মিওসিস 1-এ দেখতে পাচ্ছ ডিপ্লয়েড থেকে যখন হ্যাপ্লয়েড হচ্ছে, ক্রোমোজোম সংখ্যার হ্রাস পাচ্ছে, এই জন্য একে বলা হয় হ্রাস বিভাজন। বাট দ্বিতীয় মিওটিক ডিভিশনে কী দেখতে পাচ্ছ না, হ্যাপ্লয়েড টু হ্যাপ্লয়েড হচ্ছে, অর্থাৎ সমবিভাজন বলতে পারি এটাকে। জাস্ট লাইক মাইটোসিস, তোমরা যেমন মাইটোসিস কোষ বিভাজনে দেখে যে একটা ডিপ্লয়েড থেকে দুটো ডিপ্লয়েড অপত্য তৈরি হয়, এখানেও তেমনি একটা হ্যাপ্লয়েড থেকে দুটো হ্যাপ্লয়েড অপত্য তৈরি হচ্ছে, এখানে জন্য সমবিভাজন বলা হয়। একটা কোশ্চেন আছে যে মিওসিস 2 বা দ্বিতীয় মিওটিক ডিভিশন জাস্ট লাইক মাইটোসিসের মতো এই পদ্ধতিটা। ওকে, তাহলে মাইটোসিস সেল ডিভিশনের মতো এটা দেখবে। তোমাদের যে নোটসটা দেওয়া রয়েছে সেটা ভালো করে ফলো করো। সেখানে মিওসিসের একটা টেবিল বানানো আছে, বিভিন্ন দশাগুলোকে দেখবে, টেবিলটা ভালো করে ফলো করবে। না, প্রথমে মিওসিসকে তাহলে আমরা দুটো ভাগে ভাগ করলাম, দুটো ফেজে সম্পন্ন হবে। একটা বলা হলো মিওসিস 1, একটা মিওসিস 2 বলা হলো, প্রথম মিওটিক ডিভিশন আর দ্বিতীয় মিওটিক ডিভিশন। আর দুটো মিওসিস 1 এবং মিওসিস 2 এর যে মধ্যবর্তী দশা সেটাকে বলা হচ্ছে দেখো ইন্টারকাইনেসিস। একটা শর্ট কোশ্চেন আছে, দুটোর মাঝখানটাকে ইন্টারকাইনেসিস। তাহলে একটা প্রথম মিওসিস 1-এর দুটো ফেজ করা আছে তোমাদের দেখো, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস 1 আর সাইটোকাইনেসিস 1, আর এখানে ক্যারিওকাইনেসিস 2 আর সাইটোকাইনেসিস 2 সেম। নেক্সট ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াস বিভাজন, তার মানে কি হবে না, তার থাকবে কি বলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এরও তেমনি রয়েছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। বাট যেহেতু এগুলো বলো মিওসিস 1-এর, তাই 1 লাগানো আছে, প্রোফেজ 1, মেটাফেজ 1, এখানে প্রোফেজ 2, মেটাফেজ 2 এইভাবে লাগানো আছে। তো এখানে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে কি না, প্রোফেজ 1 যেটা দেখো প্রথম মিওসিস ডিভিশন প্রোফেজ 1, তার আবার 5টি উপদশা রয়েছে: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস। 5টি উপদশায় ভাগ করা হয়েছে প্রোফেজ 1-কে। তো এই 5টি উপদশাকেই ডিটেলস জানতে হবে। তাহলে ফাইনালি আমরা টেবিলটা আরেকবার দেখব। আমরা প্রথমেই বলে দিয়েছি যে মিওসিস 2 জাস্ট লাইক মাইটোসিস, ঠিক মাইটোসিস ডিভিশনে যা যা ঘটেছে আমরা দেখেছি মিওসিস 2-তেও ঠিক একই ঘটবে, তাই এটা আমাদের আলাদা করে আর পড়ার দরকার নেই। তাহলে পড়ে থাকছে শুধুমাত্র কী বলো মিওসিস 1। মিওসিস 1-এর আমরা দেখব এই 4টে দশা: প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে কি বলো প্রোফেজ 1, তার আবার 5টি উপদশা। এই 5টি উপদশাই তোমাদের বেশি করে কোশ্চেন আসে, যে প্রথম মিওসিস কোষ বিভাজনের প্রথম প্রোফেজ দশার উপদশাগুলি উল্লেখ করো, এটাই তোমাদের মেনলি কোশ্চেনে আসে। তাই উপদশাগুলো সবগুলো একসঙ্গে অনেক সময় আসে, বাট পার্ট আসে। অনেক সময় লেপ্টোটিন জাইগোটিনের বৈশিষ্ট্য লিখো বা জাইগোটিন প্যাকিটিনের বৈশিষ্ট্য লিখো, এইভাবে কোশ্চেন আসে। তাহলে আমরা একটা উপদশার ডিটেলস দেখব। প্রথমে প্রোফেজ 1 এর প্রথম উপদশা আমরা কি বললাম না, লেপ্টোটিন। নোটসে দেখবে লেপ্টোটিন সম্বন্ধে দেখবে না। লেপ্টোটিন উপদশায় কী হচ্ছে দেখো, প্রথমে এই উপদশার শুরুতে আমরা যে একটা ডিপ্লয়েড জন্মমাতৃকোষ নিলাম, সেই জন্মমাতৃকোষের নিউক্লিয়াস বিভাজন হবে। তো এই উপদশায় নিউক্লিয়াসটি প্রথমে আকার ও আয়তনে বৃদ্ধি পায়, পরপর পয়েন্টগুলো মিলিয়ে নেবে। প্রথমে আকার ও আয়তনে বৃদ্ধি পেল নিউক্লিয়াসটা প্রথমে। নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজম থেকে জল বিয়োজন অর্থাৎ ডিহাইড্রেশন ঘটে, এর ফলে ক্রোমাটিন তন্তুগুলো ক্রমশ স্পষ্ট হতে থাকে
এবং এখানে দেখতে পাচ্ছ ছবিতে ক্রোমাটিন তন্তুতে, এই যে ক্রোমাটিন তন্তুগুলো দেখতে পাচ্ছ, এই ক্রোমাটিন তন্তুতে ক্রোমোমিয়ার পুঁতির মতো সজ্জিত থাকে। দেখতে পাচ্ছ ক্রোমোমিয়ারগুলো অনেকটা পুঁতির মতো সজ্জিত থাকে, এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু, তাতে ক্রোমোমিয়ারগুলো এইভাবে পুঁতির মতো সজ্জিত আছে। ওকে, এবং এই উপদশার একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা দেয়। দেখো এই উপদশার শেষের দিকে আমরা কি দেখবো, দেখো এই ক্রোমাটিন তন্তুগুলো দেখো নিউক্লিয়াসের এক প্রান্তের দিকে সরে গেছে, যেদিকে সেন্ট্রোজোম রয়েছে দেখতে পাচ্ছ নিউক্লিয়াসের এক প্রান্তের দিকে সরে গেছে, এবং ক্রোমাটিন তন্তুর যে প্রান্তগুলো অর্থাৎ টেলোমিয়ার অংশগুলো দেখো নিউক্লিয় পর্দার সঙ্গে যুক্ত হয়েছে এবং বাকি অংশ নিচে ঝুলে রয়েছে, দিয়ে সুন্দর একটা ফুলের তোড়ার মতো সজ্জা তৈরি করছে। দেখো ফুলের তোড়ার মতো একটা সজ্জা রীতি তৈরি করছে, এটাকে পোলারাইজড স্টেজ বলে। সুন্দর শর্ট কোশ্চেন আছে দেখবে, পোলারাইজড দশা। বিজ্ঞানী ডার্লিংটন এটা পর্যবেক্ষণ করেন এবং একে বোকে স্টেজ নামে অভিহিত করেন। এই যে সজ্জাটিকে বোকে স্টেজ, ফুলের তোড়ার মতো সজ্জাটাকে বোকে স্টেজ নামে অভিহিত করেন। ওকে, বোকে স্টেজ বলা হয় থাকে। এবার উদ্ভিদ কোষে যদি এই সজ্জাটি দেখা যায় তখন একে সাইনাইজেসিস বলে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাইনাইজেসিস বলে। ওকে, এই হচ্ছে লেপ্টোটিন। তাহলে লেপ্টোটিনে আমরা কি দেখলাম না, ফাইনালি লেপ্টোটিনে প্রথমে আকার ও আয়তনে বড় হলে বললাম, তারপর কি বললাম না ডিহাইড্রেশন ঘটবে, জল বিয়োজন হবে, তারপর ক্রোমাটিন তন্তুগুলো স্পষ্ট হবে এবং তার গায়ে পুঁতির মতো ক্রোমোমিয়ার দেখতে পাবো বললাম। এবং এই দশাতে একটা বিশেষ সজ্জারীতি দেখা যায়, পোলারাইজ স্টেজ বললাম, এবং পোলারাইজ স্টেজটা পর্যবেক্ষণ করে বলা হলো ডার্লিংটন বোকে স্টেজ বলেছিলেন, উদ্ভিদ কোষ হলে সাইনাইনজিস, এবং প্রাণী কোষের স্পেশাল বৈশিষ্ট্য যেমন ছিল যে দেখতে পাচ্ছ সেন্ট্রোজোমের সেন্ট্রিওল ডিভিশন হয়ে দু প্রান্তের দিকে চলে যাচ্ছে এবং অ্যাস্ট্রালাসি তৈরি করছে। এই হচ্ছে লেপ্টোটিন উপদশার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। লেপ্টোটিন এরপর জাইগোটিন উপদশা। জাইগোটিন উপদশার মেন ঘটনা হচ্ছে জোটবদ্ধ হওয়া। জোটবদ্ধ বলতে না, এখানে যে হোমোলোগাস ক্রোমোজোম রয়েছে আমরা দেখতে পাচ্ছি, হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম, ম্যাটার্নাল ক্রোমোজোম ও প্যাটার্নাল ক্রোমোজোম, যে সমসংস্থ ক্রোমোজোমগুলোর মধ্যে আকর্ষণ বলটা তীব্র হয়, আকর্ষণ বল তীব্র হয় এবং এদের মধ্যবর্তী স্থানে সাইনেপ্টোনিমাল কমপ্লেক্স, একটা ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছ, পরে একটা ডিটেলস আমরা 3 নম্বরের কোশ্চেন আলোচনা করব সাইনেপ্টোনিমাল কমপ্লেক্সের গঠন, বাট এখানে শুধু ছবিটা দেখে রাখো না। প্রোটিন ফিলামেন্ট দ্বারা সাইনেপ্টোনিমাল কমপ্লেক্স গঠনের মাধ্যমে সাইনাপসিস পদ্ধতিতে এই হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোটবদ্ধ হয়। তাহলে কি দেখা দিল না, যে হোমোলোগাস ক্রোমোজোম ছিল সেই হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে একটা কমপ্লেক্স তৈরি হলো, সেই কমপ্লেক্সটার নাম বলা হলো সাইনেপ্টোনিমাল কমপ্লেক্স। যে কমপ্লেক্স প্লাস দুজনের মধ্যে আকর্ষণ, এর ফলে কি করছে না দুটো ক্রোমোজোম পরস্পর জোটবদ্ধ হচ্ছে। ঠিক আছে, যে পদ্ধতিতে হলো তাকে সাইনাপসিস বলা হলো, এবং জোটবদ্ধ হওয়ার পরে এই হোমোলোগাস ক্রোমোজোমগুলোকে আমরা বলছি বাইভ্যালেন্ট বা ডায়াড। ওকে, তাহলে জাইগোটিন উপদশার উল্লেখযোগ্য ঘটনা কি দেখলে না, জাইগোটিন উপদশার উল্লেখযোগ্য ঘটনা বললে আমরা বলবো কি বলো না, হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে সাইনেপ্টোনিমাল কমপ্লেক্স গঠিত হবে, তারা সাইনাপসিস পদ্ধতিতে জোটবদ্ধ হয়ে বাইভ্যালেন্ট গঠন করবে, বাইভ্যালেন্ট। ওকে, এই হচ্ছে জাইগোটিন। নেক্সট জাইগোটিনের পরে আমরা দেখব প্যাকিটিন উপদশা। না, প্যাকিটিন উপদশার উল্লেখযোগ্য ঘটনা হলো এখানে যে বাইভ্যালেন্ট দেখতে পাচ্ছ, সেই বাইভ্যালেন্টে আমরা দেখলাম যে হোমোলোগাস ক্রোমোজোম দ্বয় ছিল, সেই হোমোলোগাস ক্রোমোজোম দ্বয় কী করলো না, প্রতিটি ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ার অঞ্চল ব্যতীত দৈর্ঘ্য অক্ষ বরাবর লম্বালম্বিভাবে বিভক্ত হলো। তাহলে সেন্ট্রোমিয়ার মাঝখানে রয়েছে দেখতে পাচ্ছ, সেই সেন্ট্রোমিয়ার অঞ্চল ব্যতীত তারা লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুটো করে ক্রোমাটিড তৈরি করছে, এদেরকে সিস্টার ক্রোমাটিড বলে। তাহলে ফলো করবে, তাহলে হোমোলোগাস ক্রোমোজোম, এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম দেখতে পাচ্ছ এক জোড়া, তাদের মধ্যে দেখতে পাচ্ছ যে নীল রঙের যে হোমোলোগাস ক্রোমোজোম তার দুটো ক্রোমাটিড, এরা পরস্পর সিস্টার ক্রোমাটিড, আবার লালের যে দুটো ক্রোমাটিড তারা হচ্ছে পরস্পর সিস্টার ক্রোমাটিড। বাট লালের একটা এবং কালোর একটা বা হোমোলোগাস ক্রোমোজোমের যে পরস্পর দুটো সিস্টার ক্রোমাটিড দেখতে পাচ্ছ তাদেরকে বলা হচ্ছে নন সিস্টার, অর্থাৎ লালের একটা ক্রোমাটিড এবং নীলের একটা ক্রোমাটিড পরস্পর হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এখানে কি দেখা যায় না, নন সিস্টার ক্রোমাটিড দ্বয় কী করছে দেখো, যখন একসঙ্গে অবস্থান করছে, তাহলে চারটে ক্রোমাটিড যখন একসঙ্গে অবস্থান করছে এখানে, তখন সেই বাইভ্যালেন্টকে আমরা বলছি এখানে টেট্রাট। চারটি ক্রোমাটিড যুক্ত বাইভ্যালেন্টকে আমরা বললাম কি বলো, টেট্রাট। টেট্রা যে নন সিস্টার ক্রোমাটিড রয়েছে দেখতে পাচ্ছ ছবিতে, পরের ছবিতে, সেই নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে দেহাংশের বিনিময় ঘটছে। নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে কী হচ্ছে না, এনজাইম দ্বারা দেহাংশের বিনিময় ঘটে, একে ক্রসিং ওভার বলছে। আমরা ডিটেলস পরে ক্রসিং ওভার দেখবো, আরও ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভারের ফলে কী দেখা গেলো দেখো পরের ছবিতে না, হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের মধ্যে দেহাংশের বিনিময় ঘটার ফলে যে জিনগত বৈশিষ্ট্য রয়েছে দেখতে পাচ্ছ তার আদান প্রদান ঘটলো। এর কিছুটা অংশ দেখতে পাচ্ছ তার কাছে চলে গেছে, নীলের কিছুটা লালের কাছে, লালের কিছুটা নীলের কাছে, একে রিকম্বিনেশন ফলে, অর্থাৎ যে জিন কম্বিনেশন ছিল দেখো প্রথমে, সেই জিন কম্বিনেশনটা চেঞ্জ হয়ে গেছে, এটা বলছে রিকম্বিনেশন। তাহলে প্যাকিটিন দশার উল্লেখযোগ্য ঘটনাগুলো আরেকবার ভালো করে দেখো না। প্যাকিটিন দশায় প্রথমেই কী বললাম না, প্যাকিটিন দশাতে তোমাদের লেখা রয়েছে যে প্রথমেই কী করছে না, লম্বালয়ে বিভক্ত হয়ে দুটো করে ক্রোমাটিড তৈরি করবে যাদের সিস্টার ক্রোমাটিড বলে,
একটা সিস্টার অপর সিস্টারের নন সিস্টার ক্রোমাটিড, 4টে ক্রোমাটিড তৈরি হলো টোটাল তোমার বাইভ্যালেন্টে, 4টে ক্রোমাটিড যুক্ত বাইভ্যালেন্টকে টেট্রাড বললাম। নেক্সট কোশ্চেন, নেক্সট টেট্রাডে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে কী বলা হলো না দেহাংশের যে বিনিময় ঘটলো তাকে বলা হলো ক্রসিং ওভার। নেক্সট ক্রসিং ওভারের ফলে যে জিনগত বৈশিষ্ট্যের আদান প্রদান ঘটলো দেখতে পাচ্ছ তাকে বলা হলো রিকম্বিনেশন। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা শর্ট কোশ্চেনও আসে, ভালো করে তৈরি করলে। নেক্সট ডিপ্লোটিন, ডিপ্লোটিনে আমরা কি দেখব না যেই ক্রসিং ওভার হয়ে গেল, ক্রসিং হওয়ার সঙ্গে সঙ্গে না হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের মধ্যে যে সাইন্যাপটিক্যাল কমপ্লেক্স ছিল সেই সাইন্যাপ্টোমিলাল কমপ্লেক্সটা দ্রবীভূত হতে থাকে এবং সাইন্যাপটিক যে ফোর্স সেটা হ্রাস পেতে থাকে। ফলে হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের মধ্যে আকর্ষণের তীব্রতা না থাকায় এরা পরস্পরকে বিকর্ষণ করে এবং দূরে সরে যেতে থাকে। একে ডিসজাংশন বলা হয়। অর্থাৎ এতক্ষণ আকর্ষণ ছিল, ক্রসিং ওভারের ফলে হোমোলোগাস ক্রোমোজোমগুলো দেখতে পাচ্ছ পরস্পরকে বিকর্ষণ করছে, একে ডিসজাংশন বলে। ডিসজাংশন যেই শুরু হলো তখনই ক্রসিং ওভার স্থানে সৃষ্ট এক্স আকৃতির যে কায়াজমা সেটা আরও স্পষ্ট হতে থাকে। দেখতে পাচ্ছ এক্স আকৃতির যে কায়াজমা তৈরি হয় ক্রসিং ওভারের ফলে সেটা আরও স্পষ্ট হতে থাকে। এই প্রক্রিয়া আমরা স্পষ্ট আরও কায়াজমাটাকে বলো দেখতে পাবো। এবং কায়াজমাগুলি প্রান্তের দিকে আস্তে আস্তে সরে যেতে থাকবে, যে কায়াজমাগুলো আরও স্পষ্ট হবে এরা প্রান্তের দিকে সরে যেতে থাকবে। কায়াজমার এই প্রান্তীয় চলনকে টার্মিনালাইজেশন বলে, টার্মিনালাইজেশন। তাহলে ডিপ্লোটিনের উল্লেখযোগ্য ঘটনা আমরা কি দেখতে পাচ্ছি না সাইন্যাপটিক্যাল কমপ্লেক্স দ্রবীভূত হচ্ছে, সাইন্যাপটিক ফোর্স হ্রাস পাচ্ছে, আকর্ষণটা হ্রাস পাচ্ছে, ফলে পরস্পর দূরে সরে যাচ্ছে বিকর্ষণের কারণে, একে ডিসজাংশন। কায়াজমাটা স্পষ্ট হচ্ছে এবং আরও কি দেখতে পাচ্ছি না কায়াজমা যেই সরে যাচ্ছে পরস্পর এটাকে টার্মিনালাইজেশন। এই হচ্ছে ডিপ্লোটিন। নেক্সট ডায়াকাইনেসিসে কী দেখবো না এই যে কায়াজমার যে সরে যাওয়া অর্থাৎ টার্মিনালাইজেশনের গতিটা আরও বৃদ্ধি পাবে, ফলে কায়াজমাটা একদম প্রান্তে গিয়ে আটকে থাকবে। এখানে যে কায়াজমা ছিল কী হচ্ছে দেখো একদম প্রান্তে গিয়ে এরকম আটকে থাকবে, কায়াজমা অংশটা প্রান্তে গিয়ে ক্রোমোজোমের আটকে থাকবে। ওকে, এবং সেম ঘটনা যেমন হয় আমাদের প্রফেজ শেষ হয়ে এলো, এখানে কি হবে না নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটবে, নিউক্লিয়ার ম্যামব্রেনের অবলুপ্তির সূচনা হবে, স্পিন্ডল গঠন হতে শুরু করবে। এই হচ্ছে তোমার প্রথম প্রফেজের ফাইনাল ঘটনাগুলো এগুলো। 5টি দশার উপদশাগুলো আলাদা করে করতে থাকবে সুন্দর করে, এগুলো আলাদাভাবে কোশ্চেন আসে। নেক্সট প্রফেজ 1 এর পর মেটাফেজ 1 শুরু হলো। ঠিক আছে, মেটাফেজ 1-এ ঠিক মাইটোসিসের মতো মেটাফেজ 1-এ কী দেখতে পাবো নিউক্লিয়ার ম্যামব্রেন এবং নিউক্লিয়াস কমপ্লিটলি ডিলিট হয়ে গেল। কমপ্লিট ডিলিট হয়ে যাওয়ার পরে এখানে কি হবে না বাইভ্যালেন্টের যে সেন্ট্রোমিয়ার ছিল, বাইভ্যালেন্টের যে সেন্ট্রোমিয়ারগুলি আমাদের যে ক্রোমোজোমাল ফাইবার বেমতন্তুর ক্রোমোজোমাল ফাইবারের সঙ্গে যুক্ত হবে। দুটো উল্লেখযোগ্য ঘটনা, প্রথমে বেমতন্তুর ক্রোমোজোমাল ফাইবারগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত হবে, কাইনেটোকোর যে সেন্ট্রোমিয়ার ছিল, আর বাইভ্যালেন্টগুলি বিষুবল অঞ্চলে সজ্জিত হয়ে বলো মেটাফেজ প্লেট তৈরি হবে। তাহলে মেটাফেজ প্লেট মেন ঘটনা মেটাফেজ 1-এ ঠিক মাইটোসিসের মতো মেটাফেজ প্লেট গঠিত হচ্ছে। তারপরে শুরু হলো কি বলো অ্যানাফেজ। না অ্যানাফেজে ঠিক একই ঘটনা। অ্যানাফেজে কী হবে না ক্রোমোজোমাল ফাইবারগুলো সংকোচন ঘটবে, ফলে হোমোলোগাস ক্রোমোজোম দ্বয়ের অ্যানাফেজিও মুভমেন্ট ঘটতে থাকবে, অ্যানাফেজিও মুভমেন্ট। এবং অ্যানাফেজিও মুভমেন্টের ফলে কী করছে নন সিস্টার ক্রোমাটিড দ্বয় কায়াজমা অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে, যে কায়াজমাতে তারা একটু আটকে ছিল সেগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে কী হচ্ছে না ক্রোমোজোম বিভাজিত না হয়। এখানে কি করছে না ক্রোমোজোমের যে বিভাজন আমাদের সেন্ট্রোমিয়ার আমরা জানি দুটো ক্রোমাটিড পরস্পর সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে, সেই সেন্ট্রোমিয়ার ডিভিশন এখানে হচ্ছে না, ফলে ক্রোমোজোম সংখ্যাটা এখানে কি হচ্ছে দেখো হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে সেন্ট্রোমিয়ার ডিভিশন না হওয়ার জন্য অ্যানাফেজের চলনের ফলে আমাদের ক্রোমোজোম সংখ্যাটা এখানে হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে অ্যানাফেজ 1-এর উল্লেখযোগ্য ঘটনাগুলো গেল। ঠিক আছে, যে অ্যানাফেজিও মুভমেন্ট ঠিক মাইটোসিসের মতো, এবং এখানে যেটা ডিফারেন্স মাইটোসিসের সঙ্গে সেটা আমরা দেখতে পাবো না। মাইটোসিস দেখতে পেয়েছিলাম আমরা কি বলো না প্রত্যেক ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয় যে সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত ছিল সেই সেন্ট্রোমিয়ারটা ডিভিশন হয়ে প্রত্যেকটা ক্রোমাটিড অর্ধেক করে সেন্ট্রোমিয়ার পেয়ে অপত্য ক্রোমোজোম তৈরি করেছিল, ফলে ক্রোমোজোম সংখ্যাটা একই ছিল। বাট এখানে সেন্ট্রোমিয়ার ডিভিশন হয় না, পার্থক্যটা মাথায় রাখবে। সেন্ট্রোমিয়ার ডিভিশন না হওয়ার জন্য কী হচ্ছে না ক্রোমোজোম সংখ্যাটা এখানে হ্রাস পায়। আর প্রথম মিওসিস ডিভিশনে যে প্রথমেই বলে এলাম যে ডিপ্লয়েড টু হ্যাপ্লয়েড ক্রোমোজোম তৈরি হবে, তার কারণ হচ্ছে এখানে সেন্ট্রোমিয়ার ডিভিশন হয় না, এখানে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের যে কায়াজমা অংশে বিচ্ছিন্ন হয়ে যায় এবং দু প্রান্তে চলে যায়। নেক্সট টেলোফেজ দশার উল্লেখযোগ্য ঘটনা তোমরা জানো। টেলোফেজে কী হবে না দু প্রান্তের দিকে সরে যাবে ক্রোমোজোমগুলো, প্যাচ খুলে যাবে, ঠিক প্রফেজের উল্টোগুলো ডিসপাইরেলেশন হবে, ডিকন্ডেনসেশন দেখা যাবে, তারপর হাইড্রেশন ঘটবে, নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের আবির্ভাব ঘটবে, এবং প্রতিটি নিউক্লিয়াস এর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের কী হয়ে যাবে বলো এখানে অর্ধেক হয়ে যাবে। তাহলে প্রতিটি যে নিউক্লিয়াস এর ক্রোমোজোম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসের এখানে অর্ধেক হয়ে গেল। এই হচ্ছে আমাদের প্রথম প্রফেজ দশা, যার ফলে কী হচ্ছে না ডিপ্লয়েড থেকে দুটো হ্যাপ্লয়েড অপত্য তৈরি হল। তাহলে প্রথম প্রফেজ
এর উপদশাগুলো তোমাদের একসঙ্গে আসে বললাম, বড় কোশ্চেন, অথবা একটা পার্ট পড়বে যে লেপটোরিন দশার বৈশিষ্ট্য লিখো, প্যাকেটিনের বৈশিষ্ট্য এইভাবে আসে। আর যারা এমসিইউ করবে, স্পেশালি নিট যারা দেবে, তাদের ক্ষেত্রে দেখবে প্রত্যেকটা যে ঘটনা, এখানে উল্লেখযোগ্য ঘটনা এগুলো 2 নম্বরে আসে অনেক সময়, যে বলো কায়াজমা কোন দশায় গঠিত হয়, ক্রসিং ওভার কোন দশায় গঠিত হয়, তারপর নেক্সট যেগুলো দেখলে বোকেস্টিস কোন দশায় গঠিত হচ্ছে, এভাবে সাইনাটোরিয়াল কমপ্লেক্স কোন দশায় গঠিত হচ্ছে, এইভাবে এমসিকিউ আসে কোন দশায় কোনটা হয়ে থাকে। আর 2 নম্বরে কোশ্চেন আসে যে ক্রসিং ওভার কাকে বলে, তখন পুরো রুট দিয়ে লিখতে হবে, ভালো করে মাথায় রাখবে যে ক্রসিং ওভার কাকে বলে বললো, তখন প্রথমে যে রুটটা দেবে, যে প্রথম মিওসিস ডিভিশনের রুটটা ভালো করে মাথায় রাখবে, প্রত্যেকটা সংজ্ঞাতেই রুটটা থাকবে। প্রথম মিওসিস ডিভিশনের প্রথম প্রফেজ দশার কোন উপদশায় হচ্ছে না প্যাকেটিন উপদশায় দিয়ে ঘটনাটা বললে।